জানালার পাশে সিট। এখন খালি পাশের সিটে একটা মেয়ে বসলেই পুরো ষোড়গলা পূর্ণ হয়ে যেত। তুঝে দেখা তো ये জানা। হাই, হ্যালো। প্লিজ আপনি যদি কিছু মনে না করেন আপনি কি একটু এদিকে সরে বসবেন? ও শিওর শিওর, আপনার জানলার পাশে বসবেন? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাবা আসো তো। আচ্ছা শুনুন না, আমার বাবা কখনো একা একা কোথাও যাননি তো, আপনি একটু বাবার দিকে খেয়াল রাখবেন কেমন? থ্যাংক ইউ। বাবা আমি যাই তাহলে। ঠিক আছে মা, তুই যা, সামনে স্টেশন নেমে যাস। আঙ্কেল আমি বলছিলাম কি, মুরব্বী মানুষ জানলার পাশে বসাটা ঠিক না, ইটস নট সেফ। না না ঠিক আছে, জানলার পাশে বসতে আমার ভালো লাগে। হ্যালো বাবা, ট্রেনে উঠছো? হ্যাঁ ট্রেনে উঠেছি। তুই কিন্তু আমার মোবাইল মোবাইল তো চুরি নিয়ে গেল। মানে কি, আপনার ফোন চুরি হয়ে গেছে? হ্যালো, কি হলো, চুপ করে গেলা কেন? কখন আসবো আমি? হ্যালো 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 হ্যালো, হ্যালো, কে আপনি? আমি চোর। আজকের পর থেকে আর এই নাম্বারে ফোন দিবেন না। চোর মানে? হ্যালো হ্যালো। সরি, দেখছেন কিভাবে কি হয়ে গেল? আমি আপনাকে বারণ করছিলাম জানলার পাশে বসেন না, ইটস নট সেফ ফর বিগিনার্স। তুমি নিশ্চয়ই আমাকে অভিশাপ দিয়েছো তাই না? আঙ্কেল, এত ছোট করে বিষয় অভিশাপ দিব না। কেন যে কথা শোনেন না? আমার মেয়েটা চিন্তা করবে তো, এই জন্য আমি মেয়েটাকে ফোন করে জানিয়ে দিই যে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম আল্লাহ জানে, আমার রোমান্টিক জার্নিটাই পুরো মাটি হয়ে গেল। হ্যালো তিতলি, তিতলি আমি তোর বাবা। শোন, হয়েছে কি, আমার মোবাইলটা না চুরি হয়ে গেছে। ওই এই নাম্বারটা আমার পাশের সিটে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম্বার। বাবা ফোন কিভাবে নিল? এই শোন, তুই 4টার দিকে স্টেশনে চলে আসিস, তখন মোবাইল কিভাবে নিল কি হইলো তোকে পরে বলবো। হ্যাঁ আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে। আবার হ্যালো, আমার বাবা কি করছে? আপনার বাবা আর আমি দুজন একসাথে নাকটা কি করছি। আচ্ছা আপনি একটু আমার বাবার দিকে খেয়াল রাখবেন, হ্যাঁ? যদি ওয়াশরুমে যেতে সঙ্গে সঙ্গে যাবেন। মনে হচ্ছে আমার শ্বশুর, প্রতিটি মিনিটে মিনিটে তার সেবা করবো। হ্যালো, কিছু বলছেন না যে? আচ্ছা আমি স্টেশনে আসতেছি, আপনি ট্রেন থেকে নেমে গেলে আমাকে একটা কল করবেন। ঠিক আছে, রাখি, হ্যাঁ, বাই। আগে স্টেশনে আসো, বিরক্ত করছিস না? কানের নিচে ঠাটায় যদি দুটা চক্করা না মারছি, আমার নাম রুদ্র না। আপনার ব্যাগও আমি নেব। এত লেট হলো কি করে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? ট্রেন লেট করছে রে মা। তুমি ফোনটা কি করে হারালে? কিছু কি ঠিক রাখতে পারো না? ফোনটা কিভাবে হারাইলো কি করে বলবো রে মা, হারাই গেলে তো কিছু করার নেই। আচ্ছা যাই হোক, চলো। আজব তো, সামান্য একটা ধন্যবাদটুকু দিয়ে গেল না।
কেমন আছো? আমি ভালোই আছি। একটু ভালো নাই। তুই যে 5 দিন বাসায় ছিলি না, সেই 5 দিনের একদিনও সে ঠিকঠাক মতো ওষুধ খায়নি, কোনো নিয়ম কানুনের বেলায় নেই। মা এসব কথা আর কতবার শুনতে হবে বলো তো? তোমাকে কি সুস্থ হতে হবে না বলো? হ্যাঁ, তুমি কি ডাক্তারের কথা শুনবে না? আরে ধুর, আমার এত এত ওষুধ খেতে আর ভালো লাগে না। আর তোর বাবাও বাসায় থাকে না, সে অফিসে চলে যায়। সারাক্ষণ বাসায় একা একা থাকি। এই বিছানায় শুয়ে থাকতে আর কত ভালো লাগে বল। মা, আমি তো বললাম জাস্ট কয়েকটা বছর ধৈর্য ধারণ করো। হ্যাঁ, আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করে ফেলবো। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি গল্প করো, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর? ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মা, আমি তোমাকে বারবার মানা করছি যে তুমি আমার সামনে এসব কথা বলবা না, আমার শুনতে ভালো লাগে না। আমি আসতেছি। হ্যালো, আমি তিথি। ওই যে ট্রেনে করে আপনার পাশে বসে আমার বাবা ঢাকায় আসছে খুলনা থেকে, চিনতে পেরেছেন? না চেনার তো কোনো কারণ নেই। এই নাম্বারে আপনি 1.5 ঘন্টায় মোট 17 বার কল করেছিলেন, খুব ভালোভাবে চিনতে পেরেছি। ও বাবা, আপনি কি কাউন্ট করে রেখেছেন নাকি? সিলি মি। আচ্ছা বাদ দিন, আপনারা ঠিকমতো বাসায় পৌঁছেছেন? হ্যাঁ, একটু আগেই আসলাম। আসলে সরি, হ্যাঁ আপনার সঙ্গে না তখন কথা বলা হয়নি, একটু ধন্যবাদও দেওয়া হয়নি। আমি একটা অন্য টেনশনে ছিলাম তো, তাই কিছু মনে করবেন না প্লিজ। না না, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না। আর এমনিতেও সুন্দরী মেয়েদের ভুল হলে সেটা মনে রাখতে নেই। কিছু বললেন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ওকে। তিথি, ছোট্ট নাম, মিষ্টি নাম। হাই হাই। দোস্ত, ওই মেয়েটা তোকে ডাকতেছে, মনে হয় কোনো কিছু বলবে। ও, কেমন আছেন? ওই যে কালকে স্টেশনে, মনে আছে? হুম, মনে আছে, মনে থাকবে না কেন? তো আপনি এখানে বাসা কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে, এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, তোরা দুজন কথা বল, আমি তাহলে চাই। আর তো বান্ধবীর বাসা এখানে কোনো পারপাসে? হ্যাঁ, একটু কাজে আসছিলাম, কিন্তু দেখুন না এখন কোনো রিক্সাই পাচ্ছি না, আমি যে বাসায় যাব। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ, স্পেশালি ভর দুপুরে, কজ দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, তাদেরও ক্লান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, সমস্যা নেই, আমরা কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলতে হবে না, জাস্ট বাসায় একটা ফোন দিলেই হবে। লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব কেন, ছি, প্লিজ। আপনার ওই মা তো। কেমন আছে? ওই তো এটা রিক্সা। তো আপনি কি করছেন, পড়াশোনা নাকি জব? না না, এখনো জব করা হবে। থ্যাংক ইউ, আমি তাহলে আসি। শিট, বাসায় গিয়ে কল পাবার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আপনি কি সবসময় সুযোগের সন্ধান খোঁজেন নাকি? সবসময় করি না, যখন নির্দিষ্টভাবে মন থেকে কোনো কিছু চাই সেই সুযোগের অপেক্ষা করি। আমি আসি, বাই। দিদি শুনুন, আঙ্কেল কেমন আছেন? তার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাবা ভালো আছে। তিনি কি বাসায় আছেন? বাসায় তো। শিওর, তাহলে তার সাথে দেখা করে যাই, কজ বাসা পর্যন্ত আসলাম, তার সাথে যদি দেখা না করেই যাই ব্যাপারটা কেমন দেখে না, তার সাথে বরং দেখা করেই তারপর যাই। হ্যাঁ, আসছি। বাবা বসুন না। শিওর। বাবা কোথায় তুমি? কিরে মা, ডাকছিস? আসসালামু আলাইকুম। আর ইয়াং ম্যান, হ্যাঁ
কি অবস্থা? হাউ আর ইউ? আই এম ফাইন আঙ্কেল। সিটাও। আঙ্কেল ওনার সাথে রাস্তাতেই দেখা, তাই বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি ভালো আপনার সঙ্গে দেখা করে যাই। ও ভালো কাজ করেছো। মাতিথি যা, নতুন মেহমান এসছে, নাস্তা পানির ব্যবস্থা কর। না না আঙ্কেল, কোনো দরকার নেই। তিথি আপনি বসুন, কোনো ব্যবস্থা করতে হবে না প্লিজ। অবশ্যই দরকার আছে, আপনি চুপ করে এখানে বসুন। তো ইয়াং ম্যান, তোমার বাবা মা কেমন আছেন? ভালো? আঙ্কেল আমার বাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন, বাট মা কিছুটা অসুস্থ। চিকিৎসা করাও, অবহেলা করো না। চিকিৎসা নিয়ে অবহেলা করা মোটেও ঠিক না। তিতির মা যখন মারা যায় আমি অবহেলা করেছি, সিরিয়াসলি নেইনি। সম্ভবত আমার অবহেলার কারণে সে মারা গেছে, তাকে বাঁচাতে পারিনি। ওটা হচ্ছে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করেছি তখন আমার ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছিল। নাইস নাইস, ভেরি নাইস। সবাইকে কি তোমার প্রাইজের কথা বলতে হয় বাবা? আমি দেখালাম কোথায় রে, ও নিজে থেকেই দেখেছে। তো হাতে করে এনে দেখাবে না? তুমি তো সবাইকে হাতে করে এনে দেখাও। আচ্ছা ঠিক আছে, যা নিয়ে আয়। না না আঙ্কেল, কোনো দরকার নেই। তিথি প্লিজ, দরকার নেই। আমি ওইখান থেকে দেখছি, এটাই এনাফ ফর মি। দরকার আছে, না হলে আমার বাবা শান্তি হবে না। আপনি বসুন। ফাইন, ঠিক আছে। না দেখিয়ে ছাড়বে না। দেখি। শিট, আরে কিছু হয় না, আপনি ছাড়ুন। কিছু হয় নাই মানে? আপনি দেখছেন কি হয়েছে? একটু পরে এই জায়গাটা পুরো ফুলে যাবে। আঙ্কেল আইস আছে, আইস দিতে হবে, নাহলে একদম পুরো ফুলে যাবে একদম। আহা, কিছু হয়নি, তুমি চিন্তা করো না তো। না না বাবা, আপনি বুঝতে পারবেন না যে কতটা আঘাত লেগে গেছে। আমি মালিশ করে দিচ্ছি, আমি এক্সপার্ট। আরে আমি মেডিকেল স্টুডেন্ট, ব্যথা কতটুকু লেগেছে আমি অনুভব করতে পারছি। ছাড়ুন। সরি, মানে আপনি ডক্টর? ডক্টর হইনি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও বসুন বসুন আপনি। আপনি ডক্টর, এটা শুনে খুব ভালো লাগলো। এক্সকিউজ মি। হ্যাঁ বাবা বলো। এই শোন, তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোর খবর দিতে পারিনি, তুই তাড়াতাড়ি চলে আয়, হসপিটালে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। ওকে। কোনো সমস্যা? আমার মা বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিল, আজকে হয়তো অনেক বেশি সমস্যা হয়ে গেছে। আমাকে ইমার্জেন্সি এখনই হাসপাতালে যেতে হবে। আঙ্কেল সরি, আমাকে এখন হাসপাতালে যেতে হচ্ছে। ঠিক আছে, অন্য একদিন দেখা হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। হ্যাঁ যা। ডক্টর, মায়ের কী অবস্থা, কী দেখলেন? ওই আগের মতোই অবস্থা, আপনারা তো পুরোটাই জানেন, কোনো কিছু তো আর লুকানো হয়নি। তারপর যেহেতু নিয়ে এসছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। মানুষটা যন্ত্রণায় ছটফট করছিল, বাসায় রেখে কিভাবে সহ্য করি বলেন ডাক্তার সাহেব? না ঠিক আছে, নিয়ে এসছেন, ভালো করছেন। দেখি আমরা কি করতে পারি। স্যার দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলতাম, তাই না? ঠিক আছে, তুমি একটু আমার সাথে বাইরে আসো। মাকে হয়তো সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না। মা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে খুব তাড়াতাড়ি।
ভাবলে খুব কষ্ট হয়। আমরা আমরা শুরু তো বুঝতেই পারিনি, শুরু তো বুঝতে পারলে হয়তো কিছু করতে পারতাম। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে, আমাদেরকে কোনো কিছু বলেও নাই, সব কিছু সবসময় চেপে রাখতো। সমস্যা নেই, টেনশন করবেন না। আমি তো মেডিকেলেই পড়ছি, আমি সবসময় আন্টিকে দেখাশোনা করতে পারবো। আপনি একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আমি চলে আসছি, আপনি তাহলে যান সাবধানে। আমি বাসায় গেলাম। টেনশন করবেন না, হ্যাঁ? আল্লাহ হাফিজ। আমার মার জ্ঞান ফিরছে। আল্লাহ আল্লাহ, আমার মারা সুস্থ করে দাও আল্লাহ। মা, এই যে আমি, মাগো চোখ খোলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, কষ্ট হয়। বাবা, বাবা, কি হয়েছে ডাক্তার? উনি এখন স্টেবল আছেন। দেখুন, আপনাদের কষ্টটা আমি বুঝি, তারপর রোগীর কন্ডিশন আপনাদেরকে ব্রিফ করাটা আমার দায়িত্ব। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, আর এভাবে যদি অবনতি হতে থাকে উনি বরঞ্চ কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন মাত্র। আচ্ছা, এসব কি বলছেন ডাক্তার সাহেব? আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে, তার কোনো উন্নতি হচ্ছে না। দেখুন, ওনার তো ক্যান্সারের লাস্ট স্টেজ, আর এই অবস্থায় আমাদের হাতে যতটুকু ছিল আমরা করেছি, বাকিটা উপরওয়ালার হাতে। তার মানে মা কি আর থাকবে না? আপনি ভেঙে পড়বেন না, এই অবস্থায় আপনাকে শক্ত থাকতে হবে। আসলে ওনার অবস্থা যেভাবে অবনতির দিকে যাচ্ছে, এক পর্যায়ে হয়তো ওনাকে লাইফ সাপোর্ট দিতে হতে পারে। আর শারীরিক কন্ডিশন বিবেচনায় ওনার ফিরে আসার চান্স একদম নেই বললেই চলে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ইটস বেটার আপনারা ওনাকে বাসায় নিয়ে যান। ওনার শেষ সময়টা আপনাদের সাথে, পরিবারের সাথে, আত্মীয় স্বজনের সাথে কাটে। তারপরেও আপনারা ভেবে দেখুন কী করবেন, আমাকে জানাবেন। স্যার যেটা বলছে সেটাই করুন, বাসায় নিয়ে যাও। তোর মাকে আমি অনেক ভালোবাসি। এত বড় একটা রোগ তার শরীরের মধ্যে বাসা বেঁধেছিল, আমি জানতেই পারলাম না। আমাকে তুই ক্ষমা করে দিস। বাবা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? মার ক্যান্সারের জন্য তো আর তুমি অপরাধী না, না? আমাদের ভাগ্যটাই খারাপ। আরে তিথি মেয়েটা কি তোর বান্ধবী? খুব ভালো মেয়ে, ওর রান্নার হাত খুব চমৎকার, খুব চমৎকার রান্না করে। তবে তোর মায়ের রান্না বিশ্বসেরা।
তার কোনো তুলনা নেই। মেয়েটাও কিন্তু খুব ভালো রান্না করে। জানো বাবা, ছিল না মা নেই। এইরকম একটা মেয়ে আমি তোর জন্য বউ করে আনবো। তোর মা হয়তো দেখে যেতে পারবে না, কিন্তু আমি তো আছি। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবোই। বারবার শুধু মরার কথা বলো কেন? মা তো চলে যাবেই, কারণ তুমি শুরু করছো। আমরা দুজনে যদি এমন করে আমি কই যাব? হ্যাঁ, আমি এতিম হয়ে যাব না? এটা বুঝো না আমার কেমন লাগে? রাগ করিস না বাবা, রাগ করিস না। মৃত্যু যখন আসে তখন তাকে ঠেকানো যায় না। আচ্ছা ঠিক আছে, আমি আর মরার কথা বলবো না। এই শোন, তুই কিন্তু ওই কাল সকাল সকাল উঠে হসপিটালে যাবি, ওখান থেকে তোর মাকে রিলিজ করে নিয়ে আসবি, এবং আনার পরে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে চলে যাবো। গ্রামের বাড়িতে কেন? হ্যাঁ, ওর শেষ কয়টা দিন এখানেই কাটাক। এই ধুলোবলি পাথরের শহর, কাজগেরা হসপিটাল, না এর মধ্যে আর আমি রাখবো না। আমি এখানে ওকে রাখতে চাই না। ঠিক আছে, কটা দিন আমি কেমন করে বাঁচবো? কি করে বাঁচবো আমি? বড় কষ্ট হবে রুদ্র, বড় কষ্ট হবে। তোর মা সবসময় কি বলতো জানিস? সে আমার আগে মরতে চায়। আমি তাকে বলেছি, দেখো তুমি আমার চেয়ে 11 বছরের ছোট, কিভাবে তুমি আমার আগে মরবে? সে আমাকে উত্তর দিত, দেখো মৃত্যু কখনো সময় ধরে আসে না, শেষ পর্যন্ত বিধাতা তোর মায়ের কথাই শুনলো। এত অল্প বয়সে তোকে আমাকে ছেড়ে সে পৃথিবী ছেড়ে চলে যাবে, আমি তো ভাবতেই পারছি না। বাবা, বাবা প্লিজ মাকে বাঁচাও বাবা। আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা তোমরা ছাড়া তো আমার কেউ নেই। আমার মা যদি মারা যাবে কার কাছে গিয়ে বলবো আমাকে আমাকে আমার করো মা? কারকে মার বলে ডাকবো? কার কাছে কি শান্তি পাবো? বাবা প্লিজ, বাবা আমি থাকতে পারবো না বাবা প্লিজ। কাঁদিস না, আমি বেঁচে আছি তো, বেঁচে আছি আমি। এত ভয় করিস না, চিন্তা করিস না, শুধু নামাজ পড়ে ওর জন্য একটু দোয়া কর, যেন একটু শান্তিতে মরতে পারে। কান্দিস না, কান্দিস না, আমি তো আছি। 11 বছরের বড় হয়েও আমি কেন যে অভিশাপ নিয়ে বেঁচে আছি, নাকি তোর জন্য বেঁচে আছি আমি জানি না, আমি জানি না, আমি জানি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই 3টের সময় চলে আসলেই হবে। রাখি। মা তিথি, তুই কি হাসপাতালে যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, আজকে রুদ্রর মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে যাবে। ও, আমারও তো যাওয়া উচিত, কিন্তু বাসায় তো মেহমান আসবে। তো সমস্যা নেই, আমি যাই, তোমার যেতে হবে না, আমি কাজ শেষ করে চলে আসবো। না না, এক কাজ কর, তোর আসার দরকার নেই। এদিকে আমি মেহমান সামলিয়ে তোকে বরঞ্চ হাসপাতালে আনতে যাব। তাও হয়, ঠিক আছে। যা তাহলে। হ্যাঁ রুদ্র, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে নাকি বাসে যেতে হবে? জায়গা হবে না কেন বাবা? অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার রে খুব আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল, ওনাকে সব কিছুই বলা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি বাবা। ঠিক আছে, তোমার আব্বাকে বলো আমার ঝামেলাটা শেষ হলে আমি ওনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাবা, বাবা, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। আসিফ, তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করবো, হাসপাতালে যাবে।
আমি তোর মায়ের আগেই মরে যাচ্ছি। হসপিটালে নিয়ে কোনো লাভ হবে না। দাঁড়া বাবা, তুমি আমার মারা গেছি পারো না বাবা। তুমি সব কি বলতেছো বাবা? তুমি খালি চোখ খোলা রাখো বাবা। বাবা 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 কথা বলো বাবা। বাবা চলো রুদ্র, আর দেরি করা ঠিক হবে না। আমি কিভাবে ভেতরে যাব? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না, আমি পারবো না। আমি জানি এই কষ্টের বোঝা অনেক ভারী। আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা। তোর মাকে তো সান্ত্বনা দিতে হবে। চল। বাবাজি, তোমাদের সাথে আমাদের যাওয়া উচিত ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে। ছেলে ডাক্তার, খুব ভালো ছেলে। মানে সব কিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব কোথায় গেল? তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। তিথি, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপর একটা ভালো জব নেই, দেন আমি একটা বিয়ে করে ফেলবো। তারপর আমার বউয়ের সাথে দিন রাত 24টা ঘন্টা তুমি গল্প করো, কোনো সমস্যা নেই। আরো কয়েক বছর? ততদিনে দেখবি আমার কবরের মাটিও সমান হয়ে গেছে। মরার আগে অন্তত ওই তিথির মতো একটা বউ তোর জন্য আমি বাসায় নিয়ে আসবোই। বারবার শুধু মরার কথা বলো কেন? মা তো চলে যাবেই, তুমি শুরু করছো। তোমরা দুজনে যদি এমন করে, আমি কই যাব? হ্যাঁ, আমি এতিম হয়ে যাব না? বুঝো না আমার কেমন লাগে? আচ্ছা, রাগ করিস না বাবা, রাগ করিস না। এ আল্লাহ, আমার কাছ থেকে আমার মা বাবা সব কিছু এভাবে কেড়ে নিলে তুমি। শেষ পর্যন্ত
বেঁচে থাকার সম্বল আমার ভালোবাসার মানুষ ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি খুব বেশি অন্যায় করেছিলাম? আসসালামু আলাইকুম। বাবা, তুমি রৌদ্র না? জি হুজুর। কদিন ধরে দেখছি তুমি মন খারাপ করে এদিক সেদিক বসে থাকো। তোমার বাবা মা মৃত্যুর পরে তুমি খুব ভেঙে পড়েছো। তুমি স্বাভাবিক হতে চেষ্টা করো বাবা। যে সন্তান অতি অল্প সময় তার বাবা মাকে হারায়, তার জীবন আর কিভাবে চলবে হুজুর? দেখো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কিন্তু জন্মের আগে ওর বাবাকে হারিয়েছে, এর 5 বছর পরে ওনার মাকে হারিয়েছে। আসলে জন্ম মৃত্যু এটা আল্লাহর হাতে। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আবার আল্লাহ পাককে আমাদের নিয়ে যাবেন। এই কঠিন সিদ্ধান্ত আমাদের মানতে হবে। নিজেকে এভাবে আর কষ্ট না দিয়ে স্বাভাবিক হতে চেষ্টা করো বাবা। জি হুজুর, তবে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। আর তোমার বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো। আমরাও মসজিদিরা তোমার বাবার কথা অনেক স্মরণ হয় বাবা। তোমার বাবা প্রায় আইসা আমাদের কাছে আসতো বাবা। বারো নম্বর রুটে যাবা? চলো, ভাড়া কত? ভাইয়া, আপনি রুদ্রর ফ্রেন্ড না? হ্যাঁ, আপনি তিথি তাই না? হ্যাঁ। ভাইয়া, রুদ্র কোথায়? আমি না ওকে খুঁজে পাচ্ছি না কোথাও। সেই যে আন্টিকে নিয়ে গ্রামে গেল, তারপর আর কোনো যোগাযোগ হয়নি। ওর নাম্বারটাও অফ। ও আমাকে বলেছিল জানাবে, কিন্তু কিছুই করলো না। প্রায় কয়েক বছরই তো হয়ে যাচ্ছে, আমি ওর কোনো খোঁজ পাচ্ছি না। সেই যে বাবা মারা যাওয়ার 1 মাস পর এসেছিল, তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাইনি। ওর নাম্বারটা তো বন্ধ। যোগাযোগ করার কি কোনো ব্যবস্থা নেই? সত্যি বলতে রুদ্র আপনাকে অনেক বেশি ভালোবাসত। হুট করে ওর মার অসুস্থতার কারণে এই কথাটা বলতে গিয়েও আপনাকে বলতে পারে না, সেরকম পরিস্থিতি হয়ে ওঠেনি। আঙ্কেল আন্টির শেষ বিদায়ের সময় তো আপনার বিয়ে হয়ে গেল, হয়তোবা সেই কষ্টে দূরে কোথাও হারিয়ে গিয়েছে। এই তিথি, এদিকে আসো। তিথি, কেমন আছো? আমি ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি। তোমার মেয়ে না? মাশাল্লাহ, খুব সুন্দর, একদম পুরো তোমার মতো হয়েছে। হাজব্যান্ড একদম পুরো পিওর জেন্টলম্যান। তিথি কে ইনি? ফ্রেন্ড,
তিথির অনেক আগের বন্ধু। দুলাভাই এই সেই রুদ্র। কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? ট্রেন এখনো আসেনি? না, ট্রেন আসতে মনে হয় একটু টাইম লাগবে। আসো মামা। আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আরে চেনা চেনা তো লাগবেই। ও হচ্ছে তিথি সেই না বলো ভালোবাসা, যার জন্য তিথি বিয়েটাই ভেঙে দিয়েছিল। ও আচ্ছা, আপনি সে? তিথির তাহলে বিয়ে হয়নি? না, হয়নি। চলো না, বাবুর জন্য কিছু খাবার নিচ্ছি এক্ষুনি। সত্যি তুমি বিয়েটা ভেঙে দিয়েছো? তো কি করব? বিয়ে না ভেঙে তো আর কোনো উপায় ছিল না। আমি এমন একটা বাবা মানুষকে ভালোবাসলাম যে আমাকে ভালোবাসলো ঠিকই, কিন্তু বলতে আর পারলো না। একবার বলতে তো পারতা রুদ্র। দেখো তিথি, বাস্তবতা অনেক কঠিন। ভালোবাসলেও সেই সময়টাতে ভালোবাসি বলার মতো সিচুয়েশন ছিল না। ছেলেটার মা মৃত্যুশয্যায় ছিল। দিন রাত 24টা ঘন্টা ছেলেটার মায়ের মৃত্যু ভয়ে তার দিন কাটত। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, ছেলেটার মায়ের আগে তার বাবা চলে যায়। ঠিক সেই সময় তোমার বাবা এসে বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সেই ছেলেটার কি বা করার ছিল বলো? তাই বলে এভাবে হারিয়ে যাবা? যাকে ভালোবাসি তাকেই যদি না পাই, থেকেই বা কি করবো? তুমি জানো না রুদ্র, তুমি হারিয়ে যাওয়ার পর আমি তোমাকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কতটা মিস করেছি। তোমার কি একবার ওই তিথির কথা মনে পড়েনি? আমি হয়তো তোমাকে বলতে পারিনি, কিন্তু আমার একটা আত্মবিশ্বাস ছিল যে কোনো না কোনো দিন আমি তোমাকে পেয়ে যাব। আর সেই জন্য আমি এখনো বিয়েই করিনি। সৃষ্টিকর্তা বড়ই মহান, দয়াবান। তিনি আমার প্রতি নির্দয় হতে পারতেন, কিন্তু তিনি নির্দয় নন। জীবনের সবকিছু হারিয়ে ছেলেটা যখন সৃষ্টিকর্তার কাছে বারবার মুক্তি চাইত, অতঃপর সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। দেখো, আমার জীবনের সবকিছু সৃষ্টিকর্তা কেড়ে নিলেও বেঁচে থাকার জন্য আমার ভালোবাসার মানুষকে তিনি আবার ফিরিয়ে দিয়েছেন। রুদ্র, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি?